দশম শ্রেণীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব টেস্ট ক্রস ও ব্যাক ক্রস নিয়ে। তো এক সংকর বা দ্বিসংকর জননে এই টেস্ট ক্রস ও ব্যাক ক্রস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। না, এর আগে আমরা দেখেছি যখন আমরা এক সংকর যদি জননটাকে যদি ভাবি, তাহলে আমরা একটা প্রকট জনিত্রী জনুর সঙ্গে আর একটা প্রচ্ছন্ন জনিত্রী জনুর ক্রস করি। এগুলোকে কি বলা হয়? পি জনু। এখান থেকে গ্যামেট তৈরি হয়, একটা থেকে ক্যাপিটাল টি আর একটা স্মল টি, দিয়ে এগুলো মিলিত হলে ক্যাপিটাল টি স্মল টি যুক্ত F1 জেনারেশন তৈরি হয়। তাহলে এই F1 জেনারেশনের সঙ্গে, অর্থাৎ F1 জেনারেশনে যে অপত্য তৈরি হয়েছে, অর্থাৎ কি ক্যাপিটাল টি স্মল টি, এর সঙ্গে যদি আমরা পি জনুর সংকরায়ন করি, অর্থাৎ ক্যাপিটাল টি বা স্মল টি, তখন এটাকে বলা হয় ব্যাক ক্রস। ওকে, তখন এটাকে বলা হয় ব্যাক ক্রস। আর যদি শুধুমাত্র অপত্যের সঙ্গে প্রচ্ছন্ন জনিত্রী জনুর ক্রস করা হয় বা সংকরায়ন করা হয়, তখন সেটাকে বলা হয় টেস্ট ক্রস। ঠিক আছে। আর প্রকটের সঙ্গে যদি করা হয়, দুটো ব্যাক ক্রস মানে ব্যাকে যাচ্ছি আমরা, অর্থাৎ অপত্যের সঙ্গে জনিত্রী জনুর ক্রস করছি। ঠিক আছে, এর জন্য ব্যাকে গিয়ে ক্রস করা হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ব্যাক ক্রস। তাহলে ব্যাকে দুটো অপশান আছে, হয় প্রকট জীবের সঙ্গে, না হলে প্রচ্ছন্ন জীবের সঙ্গে। তাহলে যদি প্রচ্ছন্ন জীবের সঙ্গে আমরা ক্রসটা করি, তখন তাকে বলা হবে টেস্ট ক্রস। আর যদি প্রকটের সঙ্গে করি, তখন সেটাকে বলা হয় আউট ক্রস। ওকে, মনে রাখবে এটা। তাহলে এখানে আমরা সংজ্ঞাগুলো দেখব। ব্যাক ক্রস কাকে বলে? তাহলে প্রথম অপত্য জনু অর্থাৎ F1 জনুতে সৃষ্ট যে অপত্য, তার সঙ্গে যদি জনিত্রী জনুর কোনো জীবের সংকরায়ন করা হয়, তাহলে তখন সেটাকে বলা হবে ব্যাক ক্রস। অর্থাৎ যে দুটো আছে, প্রকট বা প্রচ্ছন্ন, দুটোর সঙ্গেই ক্রস করা হলে তাকে বলা হবে ব্যাক ক্রস। আর টেস্ট ক্রস কখন বলা হবে? না, যদি এই F1 জেনারেশনের সঙ্গে যদি হোমোলোগাস প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জনিত্রী জনুর ক্রস করা হয়, তখন সেটাকে বলা হয় টেস্ট ক্রস। আর এটা আমরা কেন করি? এটা হচ্ছে জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য কিন্তু করা হয়ে থাকে টেস্ট ক্রসটা। ওকে, তাহলে টেস্ট ক্রস আর ব্যাক ক্রস বুঝতে পেরেছো। তাহলে এদের গুরুত্ব কী আছে? তাহলে গুরুত্ব দেখো, এই যে ব্যাক ক্রস আছে, এই ব্যাক ক্রসের গুরুত্ব হচ্ছে না, শস্যকে ব্যাক ক্রসের মাধ্যমে রোগ প্রতিরোধক্ষম ভ্যারাইটিতে আমরা পরিণত করতে পারি। অর্থাৎ একটা ভ্যারাইটি তৈরি করব যেটাতে কোনো রোগ থাকবে না। ঠিক আছে, এই পদ্ধতি ব্যাক ক্রসের মাধ্যমে কিন্তু এগুলো করা যায়। এছাড়া জনিত্রী জনুর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলোকে পুনরায় ফিরিয়ে আনার জন্য এখানে কিন্তু ব্যাক ক্রস করা যায়। তাছাড়া একটা ক্রোমোজোমের মধ্যে দুটো জিন একটা ক্রোমোজোমের মধ্যে আছে, না দুটো জিন দুটো আলাদা আলাদা ক্রোমোজোমের মধ্যে আছে, অর্থাৎ জিনগুলো লিঙ্কেজ আছে না নন লিঙ্কেজে আছে, তো সেটা জানার জন্য কিন্তু ব্যাক ক্রস করা হয়ে থাকে। এরপর দেখো টেস্ট ক্রস কেন করা হয়। তাহলে দেখো, টেস্ট ক্রসের মাধ্যমে আমরা কোনো জীবের জিনোটাইপ নির্ণয় করতে পারি। অর্থাৎ একটা জীব, আমি বলছি লম্বা জীব, তাহলে লম্বা জীবের জিনোটাইপ তো দু রকম হয়, ক্যাপিটাল টি আর হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে অ্যাকচুয়ালি তার জিনোটাইপ কোনটা আছে সেটা জানার জন্য আমাদের টেস্ট ক্রস করতে হবে। ওকে, একটু পরে দেখাচ্ছি কীভাবে হয়। তারপরে আর দেখে নাও, অপত্য জীবের চারিত্রিক বিশুদ্ধতা, অর্থাৎ জীবটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস, অর্থাৎ এটাই, অর্থাৎ সেটা ক্যাপিটাল টি থাকলে তখন সেটাকে বলা হবে হোমোজাইগাস। তাহলে সেটা হোমোজাইগাস আছে না হেটেরোজাইগাসে আছে, সেটা জানার জন্য কিন্তু এই টেস্ট ক্রস করা হয়। তারপর সে একই রকম জিনের লিঙ্কেজ নির্ধারণের জন্য, অর্থাৎ সেটা লিঙ্কেজ আছে না নন লিঙ্কেজ আছে, অর্থাৎ একই ক্রোমোজোমে দুটো জিন আছে না দুটো ক্রোমোজোমে আলাদা হয়ে গেছে জিনগুলো, এটা জানার জন্য কিন্তু টেস্ট ক্রস করা হয়। তাহলে এখানে তোমাদের টেস্ট ক্রস সম্পর্কে আরও কয়েকটি জিনিস জানতে হবে। তাহলে এখানে আমরা পি জনুতে কী নিয়েছি? পি জনুতে ধরো ক্যাপিটাল টি এর সঙ্গে স্মল টি নিয়েছি, এটা আছে পি জনু। তাহলে পি জনুতে গ্যামেট তৈরি হবে ক্যাপিটাল টি এর এখান থেকে স্মল টি। তাহলে এই দুটো গ্যামেটের মিলনে ক্যাপিটাল টি স্মল টি F1 জেনারেশন তৈরি হবে। তাহলে এই F1 জেনারেশনের সঙ্গে আমরা যখন টেস্ট ক্রস করব, তাহলে কী হবে? স্মল টি নিতে হবে। তাহলে এখান থেকে আবার গ্যামেট তৈরি হবে একটা ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকে তৈরি হবে দুটো স্মল টি তৈরি হবে, স্মল টি। এবার এটাকে যদি আমরা চেকার বোর্ড করি, তাহলে চেকার বোর্ড অনুযায়ী কী পাবো দেখো। চেকার বোর্ড যদি করা হয়, মেল ফিমেল দিলাম, তাহলে একটাতে ক্যাপিটাল টি স্মল টি হয়েছে আর একটাতে স্মল টি উৎপন্ন হয়েছে। তাহলে এটা কী হবে? ক্যাপিটাল টি স্মল টি, এটা হবে স্মল টি, এটা হবে ক্যাপিটাল টি স্মল টি, এটা হবে স্মল টি। তাহলে এদের যে অনুপাত,
জিনোটাইপিক আর ফিনোটাইপিক অনুপাত এটা কীরকম হচ্ছে, তাহলে ফিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিক কী পাচ্ছি আমরা, এটা লম্বা আর এটা হচ্ছে বেঁটে, তাহলে লম্বা ইজ টু বেঁটে কত পাচ্ছি 2:2, মানে 1:1, দুটো পেয়েছি। আর জিনোটাইপিক অনুপাত যদি দেখি, জিনোটাইপিকে আমরা কী পাচ্ছি, ক্যাপিটাল টি স্মল টি পেয়েছি আর হচ্ছে স্মল টি পেয়েছি, এটাও দুটো করে পেয়েছি, তাহলে এটাকে আমরা 1:1 লিখতে পারি। তাহলে টেস্ট ক্রসের জিনোটাইপিক আর ফিনোটাইপিক অনুপাত কত, 1:1। ওকে, এরপর এটা হচ্ছে কি, এটা এক সংকর জননের টেস্ট ক্রস। আর এভাবে যদি তোমরা দ্বিসংকর জননের টেস্ট ক্রস করো তাহলে কিন্তু এরও সেই জিনোটাইপিক আর ফিনোটাইপিক অনুপাত বের হবে, আর সেটা হবে কত, 1:1:1:1। ওকে, এটা মনে রাখবে কিন্তু দ্বিসংকর জননে টেস্ট ক্রসের অনুপাত 1:1:1:1, আর এক সংকর জননের টেস্ট ক্রসের অনুপাত 1:1। এবার দেখো আমরা টেস্ট কোর্সের সাহায্যে কিভাবে জানবো যে একটা জীব হোমোজাইগাস না হেটেরোজাইগাস, যেটা প্রথম পয়েন্টে বলা ছিল। তাহলে একটা জীব, অর্থাৎ ধরো এখানে আমরা লম্বা বৈশিষ্ট্যটা নিলাম, তাহলে লম্বা বৈশিষ্ট্য এর জিনোটাইপ কি হবে, ক্যাপিটাল টি হয়, আবার ক্যাপিটাল টি স্মল টিও হয়। তাহলে অ্যাকচুয়ালি কোনটা আছে একটা লম্বা জীবের মধ্যে, বা যে কোনো প্রকট বৈশিষ্ট্যধর্মী জীবের মধ্যে কোন রকমের জিনোটাইপ আছে সেটা জানার জন্য কিন্তু আমরা টেস্ট কোর্স করব। তাহলে টেস্ট কোর্স মানে জীবের সঙ্গে তার প্রচ্ছন্ন জনিত্রীজনু, অর্থাৎ স্মল টি। তারপরে এখানেও ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে স্মল টি অর্থাৎ প্রচ্ছন্ন জনিত্রীজনুর ক্রস করব। তাহলে এখান থেকে যে জীবগুলো তৈরি হবে সেগুলো দেখো কী হবে। ক্যাপিটাল টি আর একদিকে থাকবে স্মল টি। তাহলে এটা হবে ক্যাপিটাল টি স্মল টি, এটা হবে ক্যাপিটাল টি স্মল টি, এটাও হবে ক্যাপিটাল টি স্মল টি, এটাও হবে ক্যাপিটাল টি স্মল টি। এদিকে কি হবে, এদিকের ক্ষেত্রে দেখো একদিকে আছে ক্যাপিটাল টি স্মল টি আর দুটো আছে স্মল টি। তাহলে এটা হয়ে যাবে ক্যাপিটাল টি স্মল টি, এটা হবে স্মল টি, এটা হবে ক্যাপিটাল টি স্মল টি, এটা হবে স্মল টি। তাহলে একদিকে আমরা পেয়েছি সবগুলো, অর্থাৎ অল লম্বা, আর এখানে পেয়েছি আমরা লম্বাও পেয়েছি আবার বেঁটেও পেয়েছি। তাহলে যদি আমরা সবগুলো প্রকট বৈশিষ্ট্য যুক্ত অপত্য পাই তাহলে সেখানে আমরা বুঝবো সেটা হচ্ছে হোমোজাইগাস অবস্থায় আছে। আর যদি আমরা সব রকম বৈশিষ্ট্য পাই, অর্থাৎ লম্বা ও বেঁটে, অর্থাৎ প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পাই, তখন আমাদের কি বুঝতে হবে যে সেটা হচ্ছে হেটেরোজাইগাস অবস্থায় আছে। এইভাবে টেস্ট কোর্সের মাধ্যমে একটা জীবের মধ্যে জিনোটাইপ কি থাকতে পারে সেটা কিন্তু আমরা জানতে পারি। ওকে, এরপরে দেখো এখানে যে বলা হলো টেস্ট ক্রস আর ব্যাক ক্রসের ব্যাপারটা প্রথমে বলা হয়েছে, এই যে তার এখানে আমরা দেখছি যে F1 জেনারেশনের সঙ্গে যখন আমরা প্রচ্ছন্ন জনিত্রীজনুর ক্রস করছি তখন সেটাকে বলা হচ্ছে টেস্ট ক্রস এটা। আর যখন আমরা অপত্যজনুর সঙ্গে যে কোনো দুটো করছি, মানে এটাও কেউ বা এটা কেউ, তখন সেটাকে কি বলছি আমরা, ব্যাক ক্রস। তাহলে দেখো এখানে টেস্ট ক্রসটা অ্যাকচুয়ালি ব্যাক ক্রসের মধ্যে পড়ছে। কি, এই যে ব্যাক ক্রসের দুটো ভাগ, একটা হচ্ছে টেস্ট ক্রস আর একটা আউট ক্রস। তাহলে সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস মানে এই যে ক্রসটা এটা কিন্তু টেস্ট ক্রস নয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, যে সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। এটাকে তোমাদের লিখে ব্যাখ্যা করতে হবে। তাহলে লেখার জন্য তোমরা কি লিখবে, এরকমভাবে লিখতে হবে না, অপত্য সংকর জীবের সঙ্গে জনিত্রীজনুর যে কোনো জীবের, অর্থাৎ প্রকট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সঙ্গে যখন আমরা ক্রস করি তখন সেটাকে বলি ব্যাক ক্রস। যেমন হচ্ছে যদি F1 জনুতে ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ সংকর লম্বা মটর গাছ তৈরি হয়, তার সঙ্গে আমরা জনিত্রীজনু অর্থাৎ ক্যাপিটাল টি বা ক্যাপিটাল টি স্মল টি এর যখন সংকরায়ন করব তখন সেটাকে বলা হবে ব্যাক ক্রস। অর্থাৎ তাহলে ব্যাক ক্রস কি, ব্যাক ক্রস হচ্ছে ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে ক্যাপিটাল টি বা স্মল টি দুটোই। অন্যদিকে আমরা যখন শুধুমাত্র বিশুদ্ধ প্রচ্ছন্ন জীবের জনিত্রী জীবের সঙ্গে F1 জেনারেশনের ক্রস করব তখন সেটাকে বলা হবে টেস্ট ক্রস।
অর্থাৎ এখানে এই যে F1 জেনারেশন তার সঙ্গে জনিত্রী জীবের প্রচ্ছন্ন জীবের ক্রস, এটাকে বলছি আমরা টেস্ট ক্রস। কিন্তু এটা এক প্রকারের ব্যাক ক্রস, একটু আগেই দেখলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। ওকে, বোঝা গেছে? যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আসছি পরের ভিডিওতে। ভালো থেকো, পড়তে থাকো। অল দ্য বেস্ট।